দেবর হয়ে ভাবির সাথে শারীরিক সম্পর্ক করতে লজ্জা করে না তোমার? জয়ের বড় দাদার বিয়ে হয়েছে প্রায় 6 মাস হলো। তার দাদা শহরে চাকরি করে, বৌদি বাড়িতেই থাকে। দাদা প্রতি মাসে একদিন করে বাড়িতে আসে। জয়ের বয়স প্রায় 17 বছর। জয় ওর ভাবির দিকে প্রথম থেকেই একটু খারাপ দৃষ্টি দিত, কিন্তু ওর বৌদি কখনো সেটা খারাপভাবে নেয়নি। ওর বৌদি খুব সুন্দর দেখতে ছিল। জয়ের দাদা মাসে একদিন বাড়িতে আসায় ওর বৌদির শারীরিক চাহিদা মেটাতে পারতো না। সেটা জয় সবসময় বুঝতে পারতো বৌদির চলাফেরা দেখে, কিন্তু ও এটা জানতো বৌদি কখনো দেবরকে অন্য চোখে দেখেনি। একদিন বৌদি রান্নাঘরে রান্না করছিল, তখন জয় বৌদির কাছে গিয়ে বসে। বৌদিকে এটা ওটা এনে সাহায্য করতে থাকে। বৌদি তাতে বেশ খুশি হয়। একটু পরে জয় বৌদির পিছনে বসে বৌদির চুলের খোপা খুলে দেয়। তারপর চুল নিয়ে বিভিন্ন প্রশংসা করতে থাকে। বৌদি তাতে খারাপ কিছুই ভাবে না, এমনিভাবেই দিন কাটতে থাকে। বৌদিও এক প্রকার সয়ে নিয়েছিল নিজেকে। দেবর যাই করুক খারাপ ভাবতো না। আর শাশুড়ি সব সময় বলতো জয়কে আদর যত্ন করতে, তাই দেবরের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে। জয়ের ভাইয়ের বাড়ি আসার আর 2 দিন বাকি। বৌদিকে দেখতে যেন আজ অন্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে। কিছুতেই নিজেকে সামলানো যায় না। বৌদি যখন স্নানের পর নিজের চুল আঁচড়ায়, তখন জয় হঠাৎ ঘরে ঢুকে বৌদির গায়ে হাত দেয়। আস্তে আস্তে হাত বুলায় দেহের বিভিন্ন অঙ্গে। বৌদি কিছুক্ষণ একদম শান্ত হয়ে থাকে, যেন তার অনেক বেশি ভালো লাগছে। তারপরে বৌদি লজ্জা পেয়ে একটু সরে আসে। বৌদি, এমন কেন করছো? আমি যে নিজেকে কেমন যেন হারিয়ে ফেলছি। জয়, তা বৌদি, তোমাকে আজ এত হট লাগছে যে আমি নিজেকে সামলাতে পারছি না। আমি কি করব বলো? তুমি আর আমি যদি... বৌদি, যা, এমন বলো না। তোমার ভাই আসবে 2 দিন পর, সে এসে যদি ধরে ফেলে? জয়, তুমি সারা জীবন তো ভাইয়েরই থাকবা, আমার একটু হও। জয় বৌদির কাছে সরে গিয়ে বৌদিকে একটা কিস দেয়। তারপর বৌদির শাড়ি খুলে ফেলে। তারা নিজেদের দুটো দেহ একসাথে করে ফেলে। বৌদিকে জয় খাটের উপর শুইয়ে দেয়। তারপর শারীরিক মিলন করে দুজনে। নিজেদের মনের স্বাদ মিটে গেলে দুজনেই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জয় পুরোটাই ভিডিও করে রেখেছিল, তাই সে ব্ল্যাকমেল করার একটা বড় ফাঁদ তৈরি করে ফেলে। শারীরিক মিলনের পর বৌদি অনেকটা হতাশ হয়ে পড়ে। সে তো নিজের ইচ্ছেতে এমনটা করতে চায়নি, কিন্তু কি করে যে এমনটা হয়ে গেল। তার দেহের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। যদি কোনো তাদের শারীরিক মিলনের কথা কেউ জানতে পারে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সে কুল কিনারা খুঁজে পায় না। এ কি করেছে সে? দেবরের সাথে মানুষ তো ছি ছি করতে থাকবে। আর আদেও কি তার এ বাড়িতে থাকা হবে? নানান রকম প্রশ্ন তার মাথায় জট পাকাতে থাকে, সাথে ভয়ে শরীরটা হিম হতে থাকে। বৌদি আর স্থির হয়ে বসতে পারে না, ছুটে যায় জয়ের ঘরে। জয় তখন ফ্রেশ হয়ে রুমে বসেছিল। বৌদি জয়কে বলে, বৌদি, জয় আমার খুব ভয় করছে। তুমি কেন এমনটা করলে? আমি তোমার সাথে কোনো দিনও শারীরিক মিলন করতে চেয়েছিলাম না। তুমি কি আমাকে কোনোভাবে বশ করেছিলে? জয়, হ্যাঁ ভাবি, আমি তোমাকে বশ করেছিলাম, কিন্তু সেটা তোমার দেহের জ্বালাকে কাজে লাগিয়ে। তোমার দেহে তো অনেক বেশি জ্বালা ছিল তখন, তাই অল্পতেই তুমি আমার হয়ে গেলে। বৌদি, তোমার হয়ে গেলাম মানে কি বলতে চাইছো? জয় সেই শারীরিক মিলনের ভিডিওটা বৌদিকে দেখায়। বৌদি কখনোই মেনে নিতে পারছিল না যে জয় এমনটা করবে। সে যেই ভয়টা পাচ্ছিল ঠিক তাই হলো। জয়, দেখেছো ভাবি কি কিউট? খুব ভাল লাগে, এটা আমার কাছে সারা জীবন থাকবে। আর হ্যাঁ, আজ থেকে যখনই আমার মন চাইবে তখন আমি তোমাকে... বুঝতেই তো পারছো। বৌদি, না জয়, এমনটা করো না। আমি তো তোমার বোনের সমতুল্য, তুমি তো আমার দেবর। তুমি কেন এমন করছো? তোমার দাদা জানলে কি হবে বুঝতে পারছো? আমাকে সে রাখবে না, আর এলাকার মানুষ জানলে আমার তোমার দুজনেরই তো ক্ষতি। জয়, কোনো ক্ষতি নাই। যদি তুমি আমার কথা মতো আমার চাহিদা পূরণ করো তাহলে কেউই জানতে পারবে না, আর তা না করলে আমি বাধ্য হব এটা সকলকে দেখাতে। বৌদি জয়ের দুটো পা জড়িয়ে ধরে, কিন্তু জয় কোনো মতেই তাকে ছাড়ার রাজি হয় না। তাকে আরও চাই, আরও আরও। বৌদি, জয়, তুমি তোমার দাদার খারাপ চাও? জয়, আমি দাদারও ভালো চাই, আমারও ভালো চাই। তাছাড়া দাদা তো মাসে একদিন মাত্র বাড়িতে আসে। তোমার তো অনেক খারাপ লাগে, আমি বুঝি। তুমি দাদার সাথে মাসে একদিন রোম্যান্স করো আর বাকি কয়দিন আমার সাথে। বৌদি, তুমি এত নিষ্ঠুর কেন জয়?
তুমি কি করছো কিছু বুঝতে পারছো? আমাদের এই সংসারে তুমি আগুন ধরাচ্ছ, আগুন। আমি তোমাকে কোনো দিনও মাফ করব না, কোনো দিনও না। জয় তার রুম থেকে বের হয়ে যায়। সে বাড়িতে আসে অনেক রাতে। দুদিন পর জয়ের দাদার বাড়ি আসার দিন। সকাল থেকে বৌদি মনের মতো করে ঘর বাড়ি গোছাতে থাকে। সে নিজেকেও অনেক সুন্দর করে সাজায়। জয় পুরো দৃশ্যটা খুব মন দিয়ে দেখতেছিল, কিন্তু সে তখন কোনো কথা বলেনি। বৌদি যখন স্নান করার জন্য বাথরুমে যায়, জয় তার পিছনে পিছনে বাথরুমে আসে। বৌদি ঘাবড়ে গিয়ে বলে, কি তুমি কেন এসেছো? আমি তো স্নান করব, তুমি পরে এসো, একটু বসতে লাগো। কিন্তু জয় তো অন্য কিছু চায়। বৌদি সেটাও বুঝে না বোঝার ভান করে। জয় বৌদির শরীরে হাত লাগায়। বৌদি রেগে মেগে তার হাতটা সরিয়ে দেয়। বৌদি, এই কী চাও তুমি? আজ আমার স্বামী বাড়ি আসছে, আর আজ তুমি এমন করছো? তুমি কি মানুষ? জয়, চলো না ভাবি, একসাথে স্নান করি। আর যদি না চাও তবে আমার কিছু করার নাই, শুধু ভিডিওটা মানুষে পেয়ে যাবে। কোনো উপায় না খুঁজে পেয়ে আবার জয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে হয় বৌদির। অনেকক্ষণ তাকে বাথরুমে সেই নির্মম নির্যাতন সহ্য করতে হয়। তার কিছুই করার ছিল না। সম্মান বাঁচাতে তাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। রাতে খাবার টেবিলে বসেছেন জয়ের বাবা মা। সেজুতি ভাবি এটা সেটা এনে দিচ্ছিলেন, কিন্তু শাশুড়ি মা আজ মাংসের তরকারিটা প্রথম মুখে তুলতেই ওয়াক থু থু করে ফেলে দিলেন। শাশুড়ি মা, বৌমা, মাংসের তরকারিতে এত লবণ কেন? মুখে তোলা যাচ্ছে না। এত মন ভোলা হয়ে রান্না করো কেন বৌমা? দেখো তো আজ তোমার শ্বশুর কত শখ করে মাংসটা এনেছিলেন, আর তুমি রান্নাটা এভাবে লবণ দিয়ে নষ্ট করে দিলে। সেজুতি ভাবি নীরবে পাশে দাঁড়িয়ে শুনছেন। সে কি করবে? সন্ধ্যায় জয় তাকে রান্নায় বারবার বিরক্ত করছিল। সেজুতি ভাবি ভিড় ভিড় করে ভাবছেন, এবার হয়তো ভুল করে 2বার তরকারিতে লবণ দিয়ে ফেলেছেন তিনি। আজ রাতে নিজের ঘরে শুয়ে শুয়ে সেজুতি ভাবি একটা গল্পের বই পড়ছিলেন। হঠাৎ তার ঘরের দরজায় কাউকে ধাক্কা দিতে দেখলেন। তিনি দরজার পাশে গিয়ে বললেন, কে? তখন বাহির থেকে জয়ের কণ্ঠ শোনা গেল। জয়, ভাবি, দরজা খোলো। সেজুতি, কেন, কি হয়েছে? জয়, আরে ভাবি, খোলো না। সেজুতি, জয়, আমি জানি তুমি কিসের জন্য আমার রুমে ঢুকতে চাচ্ছ। শোনো, আজ তো বিকেলে তোমায় আমি বাধা দিইনি। এখন আমার মাথা ব্যথা করছে, যাও ঘুমাতে যাও। জয়, ভাবি, তুমি দরজা খুলবে কি না বলো। যদি না খোলো আমি এখনই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব, তখন বুঝবে তুমি কত ধানে কত চাল। সেজুতি, কেন এমন করছো তুমি? এই বলে সেজুতি ভাবি তাহার রুমের দরজা খুললেন। জয় তার ভাবির রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। জয়, এ কী করছো? বাড়িতে মা বাবা থাকে, তারা যদি বুঝতে পারে তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। সেটা বোঝো না কেন জয়? কেন আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ জয়? জয় বলল, বাবা মা কখনো বুঝতে পারবে না, রাতে তারা নাক ডাকিয়ে ঘুমায়। তুমি অযথা টেনশন করছো ভাবি। সেজুতি ভাবি নির্বাক চেয়ে চেয়ে বিছানায় গিয়ে বসলেন, যেন তাহার হাত পা বাঁধা, কিছুই করতে পারছেন না। জয় তাহার ভাবির পাশে গিয়ে বসে অসভ্যতা শুরু করে দিল। ইতিমধ্যেই বিভিন্নভাবে জয় তাহার ভাবির শরীরে স্পর্শ করছে। তিনি বাধা দিতেই জয় তাকে জোর করে অসভ্যতা করতে থাকলো। অল্প বয়সী সেজুতি ভাবির প্রতি জয়ের তিলে তিলে জমে থাকা আকাঙ্ক্ষা যেন তীব্র রূপে বহিঃপ্রকাশ পাচ্ছে তাহার। সেজুতি ভাবির ধবধবে সাদা গায়ে টাইট ফিট নাইটিতে জয় সেজুতির প্রতি নিমেষেই উতলা হয়ে গেল। কোনো কিছুতেই যেন তার বাদ মানছে না। সে সেজুতি ভাবিকে জোর করে তার ঠোঁটে কিস করতে শুরু করে দিল। একটা পর্যায়ে সেজুতি ভাবি তাকে বাধা দিতে দিতে কখন যে তার প্রলোভনে জড়িয়ে পড়লেন বুঝতে পারলেন না। জয় সেজুতি ভাবির নাইটিটা আস্তে আস্তে খুলতে শুরু করে দিল। জয়ের স্পর্শকাতরে এইদিকে কখন যে সেজুতি ভাবি জয়ের সাথে আলিঙ্গনে ডুবে গেলেন বুঝতেই পারলেন না। জয় ভাবিকে ইচ্ছে মতো তাহার ইচ্ছার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতেছে। মহিলাটা নিথর হয়ে জয়ের বর্বরতা শুধু দেখে যাচ্ছে। হাতগুলো নিথর হয়ে পড়ে আছে তাহার। রাত তখন 3টা। সেজুতি ভাবি জয়কে লক্ষ্য করে বললেন, জয়, এখন যাও, বাবা একটু পরেই উঠবেন। এখন তো তুমি শান্তি হয়েছে, যাও এবার। জয় কিছুতেই যেতে চাচ্ছিল না। এবার জয় তার কাপড়গুলো হাতে নিয়ে ভাবির রুম থেকে চলে আসলো। সেজুতি ভাবিও তার কাপড়গুলো হাতে নিয়ে প্রচণ্ড তীব্র ব্যথা শরীরে বাথরুমের দিকে গেলেন। আজ খুব লেট করে ঘুম থেকে উঠেছেন সেজুতি ভাবি, তাই তার শাশুড়ি তাকে কত কথাই না শোনালেন। সেজুতি ভাবি নীরবে সহ্য করে কিচেনে রান্নার কাজে মনোযোগ দিলেন। এইদিকে আজ জয়ের ভাই বাড়িতে আসার কথা, তাই সকাল থেকে সেজুতি ভাবির শাশুড়ি মা
বউকে বারবার কথা শোনাচ্ছিলেন। ছেলেটা আমার এতদিন পরে আসছে, আর তোমার মাঝে কোনো আনন্দ নেই বৌমা। আজকাল দেখছি তুমি খুব লেট করে উঠছো। এই বৃদ্ধ বয়সে কি আমাকে রান্নাঘরে ঢুকতে হয়? আমার বাতের ব্যথায় আমি চলতে পারি না। ভাবছিলাম ছেলের বউ ঘরে এনে সুখ করব। মরি যা, কি দেখে যে করিমগঞ্জের মেয়ে এনেছিলাম, কপাল আমার। সে যদি ভাবি মন খারাপ করে কাজ করছেন, আর মনে মনে ভাবছেন আর বলছেন কাল রাতে জয় তাকে বাধ্য করেছে সারা রাত জেগে থাকতে। কিন্তু ভুল না করে আজ দোষী না জানি আমার কপালে কি আছে। বিকেল 4টার দিকে সেজুতি ভাবির হাজবেন্ড শফিক সাহেব বাড়িতে আসলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমায় ডিস্টার্ব করব না, কিন্তু রাতে আমি তোমার রুমে আসবো। সেজুতি, জয় আমার শরীরটা ভালো নেই আজ। জয়, না ভাবি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি আসবো এই বলে গেলাম। রাত 11টার দিকে সেজুতি তাহার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তাহার ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। সেজুতি ভাবি বিরক্ত ভাব নিয়ে দরজার দিকে তাকালেন, কিন্তু অনবরত দরজায় ধাক্কাধাক্কির শব্দে এবার সেজুতি ভাবি তাহার দরজার পাশে গিয়ে বললেন, কি হয়েছে জয়? তোমায় বললাম আজ আমার শরীর ভালো নেই, তারপরেও কেন আসছো? জয়, ভাবি দরজা খোলো। সেজুতি ভাবি, সত্যি জয়, আমার শরীর ভালো নেই, প্লিজ তুমি যাও এখান থেকে। জয়, ভাবি তুমি দরজা খুলবে কি না বলো, আমায় রাগিয়ে দিও না, আমি রাগলে জানোই তো কি হবে। সেজুতি ভাবি অনেকটা ক্লান্ত মন নিয়ে দরজাটা খুললেন। এইদিকে জয় হুড়মুড়িয়ে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। সেজুতি প্রচণ্ড অসহায় মন নিয়ে তাহার বিছানায় গিয়ে বসলেন। জয় সেজুতিকে ভাবিকে লক্ষ্য করে বলল, 2-3 দিন এমনিতেই তোমাকে পাইনি, আমার যে আর তর্স হয়েছে না ভাবি। সেজুতি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। ইতিমধ্যেই জয় তাহার অসভ্যতা শুরু করে দিল। সে যেন সময়ে সময়ে তাহার রূপ পরিবর্তন করতে থাকলো। যখন সেজুতি ভাবির পেটিকোট খুলতে যাবে তখন তিনি তাকে বাধা দিয়ে বললেন, জয় আজ না প্লিজ। কিন্তু জয় তাহার কোনো কথাই শুনতে চাইল না। প্রচণ্ড কামনা মনে সে সেজুতির উপরে ঝুঁকে পড়ল। জয় আজ প্রচণ্ড গতিতে তাহার ব্যথা ভরা শরীরে ক্রমে ক্রমে যেন তীব্রতার চুলি চালাচ্ছিল। অবশেষে সেজুতির নিতর হাতটা তাকে ফেরাতে ফেরাতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ল। রাত তখন 4টা। জয় তাহার রুমের দিকে ফিরে আসলো। সেজুতি আজ বাথরুমে যাবে সেই শক্তিটুকুও যেন তাহার শরীরে পাচ্ছিল না। তাই ভেজা ক্লান্ত শরীরে মহিলাটি কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। আজও লেট করে উঠে সেজুতি ঘড়ির দিকে তাকাতেই তাহার মনটা ভয় ও হতাশায় ডুবে গেল। তড়িঘড়ি করে তাহার বাথরুমে গিয়ে গোসলটা সেরে কিচেনের দিকে গেলেন। এইদিকে তাহার শাশুড়ি সেজুতিকে দেখেই আজ ঘুরে ফিরে কয়েকবার কটু কথা শোনালেন। সেজুতি বিষণ্ণ মনে খানিকক্ষণ কিচেনে কাজ করতে করতে হঠাৎ তাহার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকলো। সেজুতি বুঝতে পারছিল না তাহার এখন কি করা উচিত। স্বামীকেও যে বলবে এই রাস্তাটাও তাহার বন্ধ। জয়ের প্রলোভনে তাহার প্রথম ইচ্ছায় মিলনটা করেছিল জয়ের সাথে, কিন্তু জয়টা যে গোপনে ভিডিওটা রেকর্ড করবে সেটা কখনো কল্পনাও করেনি। সারাদিন নিজের ঘরে বসেই প্রচণ্ড ভাবনায় ডুবে থেকেও সে যদি তাহার সন্নিকট সমস্যার সমাধান করতে পারল না। অবশেষে তাহার মাথায় একটা প্ল্যান আসলো। যদিও তাহার স্বামী এটাতে কতটা সাপোর্ট দেবে সেটা নিয়ে তিনি যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এবার শফিক সাহেব আসলে সেজুতি ভাবি তাকে বুঝিয়ে শুনিয়ে রংপুর তাহার কর্মস্থলে থাকার বায়না ধরবেন। কিন্তু শফিক সাহেব আসতে আরও মাসখানেক। সদ্য লোকটা তাহার কর্মস্থলে গিয়েছে, কিন্তু এই এতটা দিনে জয়ের নির্মমতা তাকে সহ্য করতে হবে, এটা ভেবেই তাহার দম বন্ধ হয়ে আসছিল। এইদিকে আজ জয়ের মা বাবা জয়দের নানার বাড়িতে বেড়াতে যাবেন। দুপুরে যাবার সময় সেজুতি ভাবির শাশুড়ি তাহার বৌমাকে ডেকে বললেন আজ তারা সেখানেই থাকবেন, আর বলে গেলেন, বৌমা আমার জয়কে যেন ঠিকমতো খাবার দিও। বিকেল 4টার দিকে সেজুতি ভাবি তাহার রুমটা গোছাচ্ছিলেন। এদিকে সারাদিন বাহিরে থেকে জয় বাড়িতে ফিরল, কিন্তু বাহিরে থাকা তাদের কাজের ছেলে করিমের কাছ থেকে জানতে পারল তাহার মা বাবা আজ তাদের নানার বাড়িতে বেড়াতে গিয়েছেন। কথাটা শুনে জয়ের আনন্দের যেন শেষ রইল না। তড়িঘড়ি করে তাদের বাড়িতে প্রবেশ করল। প্রথমে রান্নাঘরের দিকে গিয়ে সে সেজুতি ভাবির খোঁজ করছিল, কিন্তু সেখানে না পেয়ে সেজুতি ভাবির রুমে আসলো। কিন্তু সোনিয়াকে দেখে তাহার মেজাজটা খারাপ হয়ে গেল। পাশের বাড়ির জব্বর চাচার মেয়ে সোনিয়া ও সেজুতি ভাবি বসে গল্প করছিলেন। জয় অনেকক্ষণ দাঁড়িয়ে সোনিয়াকে দেখে তার রুমের দিকে নিরাশায় ফিরে এলো, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো,
বজ্জাত মেয়েটা আর আসার সময় পেল না। এইদিকে সেজুতি ও সোনিয়া অনেকক্ষণ গল্প করতে করতে একটা পর্যায়ে সেজুতি ভাবে সোনিয়াকে আজ রাতে তার সাথে থাকার বিশেষ অনুরোধ করলেন। অবশেষে সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে বলেই সম্মত হলো। এইদিকে জয় খানিকক্ষণ নিজের ঘরে ছটফট করতে করতে দরজার বাহিরের দিকে তাকাচ্ছিল, যেন কখন সোনিয়া বের হয়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর এবার জয় সেজুতি ভাবির রুমে গিয়ে বলল, ভাবি ভাত খাবো, টেবিলে ভাত দাও। এই বলে সে সোনিয়াকে জিজ্ঞেস করলো, কী রে তোর অবস্থা কি, কলেজে ঠিক মতো যাচ্ছিস কি? সোনিয়া, হ্যাঁ ভাইয়া, কলেজ ঠিক মতোই চলছে। জয়, তোর ফাইনাল পরীক্ষা কবে? সোনিয়া, ভাইয়ার সামনের মাসে। জয়, তাহলে এইভাবে গল্প আড্ডায় মন না দিয়ে বেশি বেশি পড়ায় মন দাও, তা না হলে তো রেজাল্ট ভালো করতে পারবে না। এইদিকে সেজুতি ভাবি জয়ের জন্য টেবিলে খাবার দিয়ে জয়কে ডাকলেন। জয় খাবার খাওয়ার জন্য টেবিলে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জয় লক্ষ্য করলো সোনিয়া তখনও বাড়িতে যাচ্ছে না। তার মনে প্রচণ্ড রাগ, শরীরে জ্বলে যাচ্ছিল। জয় কিছুটা হলে সে অনুমান করতে পারল আজ সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে হয়তো। রাতে অনেকবার জয় কিচেনের দিকে গেল, কিন্তু সব সময় সোনিয়া তার ভাবির সাথেই লেগেছিল। বারবার বিরক্ত ভাব নিয়ে জয় তখন তার রুমে ফিরে আসলো। রাত তখন 1টা। জয় তার রুমে বসে থাকতে থাকতে প্রচণ্ড ছটপটানিতে সময়টা পার করছিল। হঠাৎ তাহার মনে কি আসতেই সে সেজুতি ভাবির রুমের দিকে গেল। গিয়ে সেজুতি ভাবির দরজার ফাঁক করে লক্ষ্য করলো ইতিমধ্যে সেজুতি ও সোনিয়া বেধুম ঘুমিয়ে পড়েছেন। খানিকক্ষণ জয় দরজায় আস্তে আস্তে টুকটুকানির পরও সেজুতি ভাবির ঘুম ভাঙাতে পারল না। কিন্তু শব্দ করে যে দরজাটা ধাক্কা দিবে সেই সাহসটুকুও সে পেল না, কারণ সোনিয়া যদি জেগে যায় তাহলে বিষয়টা সারা পাড়ায় ছড়িয়ে পড়বে। জয় সোনিয়াকে নিয়ে ভিড় করে বলল, যে পেটুক মেয়েরে বাবা যদি জানতে পারে ভাবির সাথে আমার এমন সম্পর্ক, তাহলে তার 1 মিনিট লাগবে সারা পাড়া বলে বেড়াতে। তাই জয় প্রচণ্ড ক্লান্ত মন নিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই তাহার চোখে ঘুম আসছিল না, কারণ আজ মা বাবা নেই, এমন একটা সুযোগ নষ্ট হলো পাশের বাড়ির সোনিয়ার জন্য। প্রচণ্ড রাগে বিছানায় শুয়ে শুয়ে সে তার ঘরের উপরের দিকে তাকাচ্ছিল। হঠাৎ উপরে বাঁশের বেতের ছাদের দিকে লক্ষ্য করতেই তার মাথায় একটা প্ল্যান আসলো। জয় চিন্তা করলো তার রুমের উপরে বাঁশের ছাদে উঠে গিয়ে সে যদি ভাবে রুমে নামতে পারবে। কিন্তু এটাও বিড়বিড় করে বলতে লাগলো, সোনিয়া যদি জেগে যায় তাহলে তো একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে। কিন্তু কি করবে বুঝতে পারছিল না। এইদিকে আজকাল সেজুতি ভাবিকে কাছে পাওয়াটা জয়ের প্রচণ্ড নেশায় পরিণত হয়ে গেছে। রাত তখন 2টা। কিছুতেই জয়ের ছটপটানি মন শান্ত হচ্ছে না। তার মন, চিন্তা শক্তি ও বিবেক বুদ্ধিগুলো ক্রমে হ্রাস পাচ্ছে। এইদিকে প্রচণ্ড উত্তেজনা থেকে জয়ের মাথা যেন স্বাভাবিক মানুষের মতো কাজ করছে না। বারবার তাহার মন চাচ্ছে ছাদের দিক দিয়ে উঠে গিয়ে সেজুতি ভাবির রুমে প্রবেশ করবে। রাত তখন 3টা। অবশেষে জয়ের চিন্তা শক্তির অবসান ঘটিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার তার রুমে ছাদে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। একটা পর্যায়ে সে তার রুমের বাঁশের ছাদে উঠল, কিন্তু প্রচণ্ড শব্দ হওয়াতে সে খুব ধীর গতিতে সেজুতি ভাবির রুমের ছাদে গিয়ে পৌঁছালো। কিন্তু সমস্যা হলো এখন সে নিজে নামবে কিভাবে। নিজের সাথে বিড়বিড় করে বলল, যদি কোনো শব্দ হয় আর সোনিয়া জেগে যায়। অনেকক্ষণ বাঁশের ছাদে বসে থেকে জয় বিরক্ত ভাব নিয়ে এবার সিদ্ধান্ত নিল সে নিচে নামবে। তাই জয় তার পাটা নিচের দিকে বাড়িয়ে মেঝেতে নামতে শুরু করলো। এইদিকে অন্ধকার রুম থাকায় সে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিল কোন দিকে সেজুতি ভাবি ঘুমিয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জয় এবার বিড়বিড় করে বলল, ডান দিকেই হয়তো সেজুতি ভাবি ঘুমিয়েছেন। তাই সে এবার সেজুতি ভাবি বলে তার শরীরে হাত দিয়ে ডাকতে শুরু করলো। কিন্তু তাহার হাতে স্পর্শে সেজুতি ভাবি শরীরের কাপড় মনে হলো না। এটা তো সোনিয়া। কিন্তু সোনিয়া বেদম ঘুমে থাকায় জয়ের ডাক শুনতে পায়নি। তাই এবার জয় কিছু সময় দাঁড়িয়ে থেকে বাম দিকে গিয়ে সেজুতি ভাবিকে ডাকতে শুরু করলো। অনেকক্ষণ ডাকাডাকির পর সেজুতি ভাবি লক্ষ্য করলেন তার রুমে জয় এসেছে। জয়কে দেখেই তিনি এতটাই অবাক হলেন, তৎক্ষণাৎ তার মাথায় যেন ঘুরে গেল। ফিসফিস করে জয়কে বললেন, ইস জয়, এটা কি হচ্ছে? সোনিয়া যদি বুঝতে পারে কি হবে? বুঝতে পারছো? পাগলামি করছো কেন? যাও নিজের রুমে যাও। জয়, ভাবি আমার রুমে আসো, তা না হলে আমি যাব না। সেজুতি,
জয় প্লিজ দয়া করে যাও তুমি। সোনিয়া যদি জেগে যায় আর আমাকে তার পাশে না পেয়ে সন্দেহ করবে। জয়, ভাবি আমি কিচ্ছু বুঝতে চাই না, না আসলে আমি যাব না। সে যদি ইস, জয় যাও, আসছি, এখন যাও। জয় দরজাটা আস্তে আস্তে খুলে মনের আনন্দে তার রুমে এসে প্রচণ্ড আগ্রহ নিয়ে সেজুতি ভাবির অপেক্ষা করছিল। সেজুতি অশ্রু ভরাক্রান্ত মন নিয়ে জয়ের রুমে প্রবেশ করলেন। সে না চাইতেও তার ইচ্ছার বিরুদ্ধে জয় সেজুতির উপরে তার তীব্র আসক্তিটা প্রয়োগ করলো। অনেকক্ষণ জয়ের তীব্রতা সহ্য করতে করতে মহিলাটির নিতর দেহটা নির্বাক নিশ্চুপ হয়ে পড়ে থাকলো। এইদিকে হঠাৎ সোনিয়ার ঘুমটা ভেঙে গেল। সে পাশে হাত দিতেই সেজুতি ভাবিকে না পেয়ে প্রথমে ভেবেছিলেন মহিলাটি হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর তার মনে সন্দেহ আসতে থাকলো। সোনিয়া এবার ঘুম ভরা চোখে প্রথমে বাথরুমের দিকে গিয়ে না পেয়ে কিচেনের দিকে গেল, কিন্তু সেখানেও সেজুতি ভাবিকে না পেয়ে হঠাৎ জয়ের রুমের মধ্যে কারো কথা বলার ফিসফিস শব্দ শুনতে পেল। তাই একটু এগিয়ে গিয়ে সে জয়ের দরজা ফাঁক দিয়ে দেখতেই অবাক, হতবাক হয়ে গেল। ছি, সেজুতি ভাবি তার দেবরের সাথে এমন সম্পর্ক! সোনিয়া নিমেষেই যেন চমকে উঠল। সোনিয়া নিজের সাথে বিড়বিড় করে বলল, আমি সত্যি দেখছি নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি? নিজেকে বিশ্বাস করাতে গিয়ে নিজের শরীরে একটা চিমটি কাটল। সোনিয়া লক্ষ্য করলো সে যা দেখছে সেটা কোনো কল্পনা না, বাস্তব। এইদিকে ইতিমধ্যেই সেজুতি ভাবি তাহার ভেজা কাপড় পেটিকোটগুলো হাতে নিয়ে জয়ের রুম থেকে বাহিরে বেরিয়ে আসতে শুরু করলেন। তাই সোনিয়া তৎক্ষণাৎ সেজুতি ভাবির রুমের দিকে ছুটে আসলো আর অনেকটা অভিনয় করে ঘুমের ভান করে শুয়ে পড়ল। এইদিকে সেজুতি ভাবি তার কাপড় চেঞ্জ করে সোনিয়ার পাশে চুপটি করে শুয়ে পড়লেন। পরবর্তী সকালে সোনিয়ার ঘুমটা ভাঙা প্রথম চোখের পাতা খুলতেই লক্ষ্য করলো পাশে সেজুতি ভাবি নেই। হঠাৎ তার রাতের কথা মনে পড়তেই সে বিড়বিড় করে বলতে লাগলো, সেজুতি ভাবির তার দেবরের সাথে এমন সম্পর্ক! এটা ভাবতেই মেয়েটা নির্বাক ও হতাশ হয়ে গেল। কারণ সোনিয়া জয়কে মনে মনে খুব পছন্দ করত, কিন্তু জয়ের সাথে তার ভাবির এমন সম্পর্কে সোনিয়ার শরীর কাল রাত থেকে জ্বলে যাচ্ছে। সোনিয়া অনুভব করলো তার মাথায় আগুন ধরে আছে। সোনিয়া ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো, কিন্তু ইতিমধ্যে সেজুতি ভাবির বাথরুমে গোসল করা ভেজা কাপড়গুলো মেঝেতে পড়ে থাকতে দেখে সোনিয়ার শরীর ও মাথা রাগে বিগড়ে যাচ্ছিল বারবারই। প্রচণ্ড হতাশ মনোভাব নিয়ে এবার কিচেনের দিকে যেতেই সোনিয়া লক্ষ্য করলো সেজুতি ভাবি রুটি বানাচ্ছেন। সোনিয়াকে দেখে সেজুতি ভাবি বললেন, তুমি উঠেছো? এখানে বসো, আমি রুটি আর চা দিচ্ছি। কিন্তু সোনিয়ার সেজুতি ভাবির কথাগুলো যেন বিষের মতো লাগছিল। অনেকক্ষণ নীরবতার পর সেজুতি ভাবি সোনিয়াকে জিজ্ঞেস করলেন, সোনিয়া কি হলো, চুপ হয়ে আছো যে? বসো। সোনিয়া গম্ভীর ভাব সরিয়ে এবার বলল, না ভাবি, তোমার রুটি বানানো দেখছিলাম। এই বলে সে পাশে থাকা ছোট্ট চেয়ারটিতে বসলো। সোনিয়া, ভাবি আমি চা খেয়ে বাড়িতে যাব, ঘরে অনেক কাজ জমা হয়ে আছে। সেজুতি ভাবি, সে কি, দুপুরে ভাত খেয়ে যাবে? আমি তোমার জন্য ডিম সিদ্ধ করেছি, ভুনা করব। সোনিয়া, না ভাবি, আমি খাবো না, বাড়িতে মা একা একা সামলাতে পারছেন না, আমায় যেতে হবে। সোনিয়া চা নাস্তা করে তাদের বাড়িতে ফিরে আসলো, কিন্তু কিছুতেই তার মনের অশান্ত আগুন মন থেকে দূর হলো না। নিজের ঘরে বসে থেকে তার হাতে রেকর্ড করা সেজুতি ভাবি ওই জয়ের ভিডিওটা দেখছিল আর বারবার নিজেকে তুষের আগুনে পোড়াচ্ছিল। যে জয়কে সোনিয়া গোপনে এত ভালোবাসতো, তার এমন গুণকীর্তি দেখে সোনিয়ার রাগটা যেন চরম সীমা অতিক্রম করেছে। তার এখন কি করা উচিত সেটা যেন সোনিয়ার মাথায় আসছিল না। কিন্তু এই দিকে এই ঘটনার একটা চরম ব্যবস্থা না করেও সোনিয়ার মন যেন শান্তি পাচ্ছিল না। প্রচণ্ড যন্ত্রণা মনে উত্তেজিত হয়ে সোনিয়া প্ল্যান করলো এই ভিডিওটা সে রফিক ভাইকে দেখাবে। এইদিকে জয় ঘুম থেকে উঠে সারা বাড়িতে চোখ বোলালো, কিন্তু সোনিয়াকে দেখতে না পেয়ে খুব ফুরফুরে মেজাজে কিচেনের দিকে গেল। সেজুতি ভাবি তখন কিচেনে রান্না করছিলেন। জয়কে দেখে তিনি তাকে 1 কাপ চা দিলেন আর জয়কে লক্ষ্য করে বললেন, জয়, তোমার কাজকর্ম ইদানিং আমাকে চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছে। কাল রাতে তুমি ওইভাবে রুমে আসাটা তোমার একদমই উচিত হয়নি। যদি সোনিয়া জেগে যেত আর তোমাকে এইভাবে দেখতো, তখন তোমার আমার মাথা কাটা যেত। দেখো জয়, সব কিছুর একটা সীমা আছে।
তোমার এই বাড়াবাড়ি কাজকর্ম আর ভিডিও থেকে আমাকে রেহাই দাও প্লিজ জয়, আমাকে মুক্তি দাও। জয় সেজুতি ভাবিকে লক্ষ্য করে বলল, ভাবি কাল এমন করলে কেন? সেজুতি, আমি আবার কি করলাম? জয়, তুমি সোনিয়াকে রাতে থাকতে বললে কেন? সেজুতি, সোনিয়া আমায় একা দেখে ইচ্ছে করেই আমার সাথে থাকতে চেয়েছে। জয়, ভাবি আমার তো মনে হলো তুমি তাকে থাকতে বলেছ। এইদিকে ইতিমধ্যে জয়ের মা বাবা বাড়িতে এসে পৌঁছালেন। এইদিকে সোনিয়া অনেকবার শফিক সাহেবকে ফোনে ট্রাই করে পাচ্ছিলে না। তিনি হয়তো অফিসের কাজে খুব ব্যস্ত মানুষ, কাজের সময় মোবাইলের দিকে তার খুব কম মনোযোগ থাকে। জয়ের মা তাহার বাপের বাড়ি থেকে তার ভাইয়ের সবজি ক্ষেত ও মাছের পুকুর থেকে হরেক রকম শাক সবজি ও গোটা এক টুকরি মাছ নিয়ে আসলেন। তাই জয়ের মা সুফিয়া বেগম জয়কে ডেকে বললেন, বাবা যা তো, মাছ কাটার জন্য পাশের বাড়ির রাবেয়া ও পারুল বানুকে ডেকে নিয়ে আয়। বৌমা একা এইগুলো সামলাতে পারবে না, আর আমার বাতের ব্যথায় আমি বসতে পারি না। আর সেজুতি ভাবি সারাদিন ঘরের কাজ করতে করতে রাতের দিকে ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে এসে শুয়ে আছেন। কিছুক্ষণ পর তিনি একটা গল্পের বই হাতে নিলেন। বালিশে হেলান দিয়ে তিনি তার প্রিয় লেখকের গল্পের বইটি পড়ছিলেন আর যথেষ্ট আনমনে বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকলেন। কিছুক্ষণ পর তার ঘরের দরজায় কটকট শব্দ শোনা গেল। সেজুতি ভাবি দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর ক্লান্ত দেহ নিয়ে বিড়বিড় করে বললেন, জীবনে কোন পাপ করেছি এমন একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমায়। প্রচণ্ড হতাশ মন নিয়ে যখন উঠতে যাবেন তখন দরজার বাহির থেকে আওয়াজ আসলো জয়ের মা সুফিয়া বেগম ডাকছেন, বৌমা দরজা খোলো। শাশুড়ির গলার আওয়াজ শুনে সেজুতি ভাবির মনে এখন অনেকটা স্বস্তি খুঁজে পেলেন। শাশুড়ি, বৌমা ভুলে গিয়েছিলাম বলতে, আমার ভাই আমজাদের মেয়ে মনিরার সাথে জয়ের বিয়ের ব্যাপারে আমি আর জয়ের বাবা আমজাদের সাথে এক ধরনের বিয়ের কথা বলে ফেলেছি। তুমি একটু ফোন করে শফিকের মতামতটা নিও, আর হ্যাঁ পরে আমায় বলিও বৌমা। সেজুতি ভাবি, আচ্ছা, এই বলে সেজুতি শাশুড়ি চলে গেলেন। সেজুতি ভাবি দরজাটা লাগিয়ে আবার গল্প পড়ায় মনোযোগ দিলেন। খানিকক্ষণ পর আবার দরজায় কটকট শব্দ। সেজুতি ভাবি এবার বিরক্ত ভাব নিয়ে দরজার দিকে তাকালেন। এবার তিনি ক্লান্ত মন নিয়ে আবার দরজাটা খুললেন। দরজা খুলতেই সেজুতি ভাবি দেখলেন শাশুড়ি মা আবার আসছেন। শাশুড়ি, বৌমা আসল কথাই ভুলে গিয়েছি, কাল আমজাদ তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসবে, একটু সকাল সকাল ঘুম থেকে উঠিও। সেজুতি, জি আচ্ছা। সেজুতি এবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বারবার তাহার মনে একটা ভয় ও শঙ্কা কাজ করছিল, কখন জয় এসে দরজায় ধাক্কা দেয়। এই ভয় নিয়ে সেজুতি ভাবি ঘুমানোর চেষ্টা করছিলেন। রাতে হঠাৎ করে কিভাবে তার দু চোখের পাতায় ঘুম চলে আসলো তিনি বুঝতে পারল না। সকালের এক ঝাঁক পাখির গুঞ্জনিতে সেজুতি ভাবির ঘুমটি ভাঙল। চোখ তুলে তাকাতেই লক্ষ্য করলেন ভোরের আলো এসে ঘরে প্রবেশ করেছে। আজ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেজুতি বিড়বিড় করে বলল, হয়তো জয় তার পছন্দের মেয়ে মনিরার সাথে বিয়ে হচ্ছে, এই খুশিতেই নিজেকে বদলাতে যাচ্ছে। যাক, বিয়েটা যদি সত্যি হয়ে যায় তাহলে জয়ের এই নোংরামি থেকে সে রেহাই পাবো। সে যদি উঠে গিয়ে কিচেনের কাজে মনোযোগ দিল। সকাল থেকে বাড়িতে বিভিন্ন আয়োজন চলছে। ইতিমধ্যেই মেহমানদের জন্য বিশেষ কিছু স্পেশাল আইটেম বানানো হয়েছে। এইদিকে জয় আজ অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে, তাই করিমকে নিয়ে বাড়ির এটা সেটা পরিপাটি করে সাজিয়ে রাখছে। ও রান্নায় বান্নায় সদাইপত্র এনে এনে দিয়ে সহযোগিতা করছে। দুপুর 12টার দিকে আমজাদ সাহেব ও তার পরিবার জয়দেব বাড়িতে উপস্থিত হলেন। জয় ও জয়ের বাবা খানিকটা এগিয়ে গিয়ে তাদেরকে ভেতরে নিয়ে আসলেন। আমজাদ সাহেব ও তার স্ত্রী সেলিনা বেগম সাথে তার দুই মেয়ে মনিরা ও টুম্পা এবার ঘরের ভিতরে প্রবেশ করলো। জয় মিটমিট করে বারবার মনিরার দিকে তাকাচ্ছিল। সেই 7 বছরের সময় একবার মনিরা আমজাদ সাহেব মানে জয়ের মামার সাথে এই বাড়িতে এসেছিল, কিন্তু আজ অনেক বছর পর এই বাড়িতে পা রাখলো। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে মেয়েটা। জয় মনিরাকে এতটাই আগ্রহ নিয়ে দেখছিল যেন চোখ ফেরাতেই পারছিল না, তাই ঘুরে ফিরে সে মনিরার দিকে বারবার তাকাচ্ছিল। জয়দের কাজের লোক করিম একে একে সবাইকে নাস্তা দিচ্ছিল। এইদিকে রাবেয়া ও পারুল ভানু সেজুতি ভাবি কিচেনে সহযোগিতা করছেন। কিছুক্ষণ পর মনিরা ও টুম্পা কিচেনের দিকে গেল। সেজুতি ভাবি মনিরাকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই মনিরা? মনিরা, হ্যাঁ। আপনি নিশ্চয়ই সেজুতি ভাবি? সেজুতি ভাবি একটু হাসি দিয়ে বললেন, হ্যাঁ। কেমন আছো তোমরা? মনিরা, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন?
সেজুতি ভাবি, ভালো আছি। আমার বিয়েতে তো তোমরা হয়তো আসোনি, তাই না? মনিরা, ভাবি আপনাদের বিয়ে ডিসেম্বরে ছিল, তাই আমারও টুম্পার ফাইনাল পরীক্ষার জন্য আসা হয়নি। সেজুতি, কেমন আছো টুম্পা? টুম্পা, জি ভালো আছি। এদিকে জয়ের মা বাবা আমজাদ সাহেব ও তাহার স্ত্রীর সাথে বিয়ে সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছিলেন। নিজেদের আত্মীয়তার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করার জন্য আমজাদ সাহেব তাহার বোন সুফিয়া বেগমকে বললেন, মেয়ে আমাদের, ছেলেও আমাদের। বুবু, দুলা ভাই, তাহলে বিয়ের দিনক্ষণ আর দূরে না রেখে আমরা একটা তারিখ ঠিক করে ফেলি। সুফিয়া বেগম তার ভাইয়ের কথায় সায় দিয়ে বললেন, সামনের মাসের 4 তারিখ শুক্রবার হলে কেমন হয় জয়ের বাবা? জয়ের বাবা আনোয়ার গাজী তাহার স্ত্রীর কথায় সহমত পোষণ করলেন। অবশেষে জয় ও মনিরার বিয়ের দিনক্ষণ সামনের মাসের 4 তারিখ শুক্রবার ঠিক করা হলো। এইদিকে মেহমানদের জন্য টেবিলে খাবার সাজানো হয়েছে। আনোয়ার গাজী ও সুফিয়া বেগম মেহমানদের নিয়ে খাবার টেবিলে বসলেন। সেজুতি ভাবিও কাজের লোক করিমা মিয়া মেহমানদের খাবার বিলি করছে। সেই সময় হঠাৎ জয়ের বড় ভাই শফিক সাহেব বাড়িতে উপস্থিত হলেন। সুফিয়া বেগম ছেলেকে দেখে বললেন, শফিক, তুই এসেছিস বাবা, ভালো করেছিস। ফ্রেশ হয়ে আমাদের সাথে এসে টেবিলে বস, কথা আছে। শফিক সাহেব কোনো কথা না বলে নিজের ঘরের দিকে গেলেন। এইদিকে সুফিয়া বেগম সেজুতি ভাবের দিকে লক্ষ্য করে বললেন, ভালো করেছো বৌমা, শফিককে আসতে বলেছ। তখন সেজুতি ভাবি খুব অবাক হলেন এটা ভেবে, কারণ তিনি তো শফিক সাহেবকে বিয়ে নিয়ে কিছুই বলেননি। তাছাড়া কাল রাতে শফিক সাহেবের সাথে সেজুতি ভাবির কোনো কথা হয়নি। তাহলে এইভাবে না জানিয়ে শফিক সাহেব বাড়িতে আসলেন, বিষয়টা সেজুতিকে খুব চিন্তায় ফেলল। এইদিকে মেহমানদের খাওয়া দাওয়া অনেকক্ষণ থেকে চলছে, কিন্তু শফিক সাহেব সেই যে রুমে গেলেন আর ফিরে আসার কোনো নাম নেই। সুফিয়া বেগম এবার তার পুত্রবধূর দিকে লক্ষ্য করে বললেন, বৌমা, যাও তো একবার, এতক্ষণ থেকে শফিক আসছে না কেন? একটু গিয়ে দেখে এসো। সেজুতি ভাবি করিমকে বললেন, এই দিকটা তুমি সামলে নিও করিম, আমি আসছি। এই বলেই সেজুতি তাহার রুমের দিকে গেল। এইদিকে সুফিয়া বেগম তার ভাইয়ের প্লেটে এটা সেটা বারবারই দিচ্ছেন। আমজাদ, বুবু আর দিও না, অনেক খেয়েছি, আর পারছি না বুবু। সুফিয়া বেগম, সেলিনা, তুমি কিছু নিচ্ছ না কেন? আর মনিরা, টুম্পা মা, লজ্জা পাচ্ছ কেন? বড় মাছের তরকারিটা নাও। হঠাৎ সেজুতির রুম থেকে শফিক সাহেবের খুব উচ্চ স্বরে চিৎকার আসলো, এই নোংরা মহিলা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। ছি 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 সেজুতি, আমার ভাবতেই অবাক লাগছে, তুমি এতটা খারাপ আর নোংরা চরিত্রের। এই বলে তিনি সেজুতির গালে ঠাস করে কয়েকটা চড় বসালেন। এইদিকে সুফিয়া বেগম তড়ি ঘড়ি করে শফিকের রুমে গেলেন। সুফিয়া বেগম, এই শফিক, বাবা কি হয়েছে? বাড়িতে মেহমান আসছে, এমন করছিস কেন? শফিক সাহেব সেজুতিকে লক্ষ্য করে বললেন, আমার রাগে গা জ্বলে যাচ্ছে মা, সরো। আমার অনুপস্থিতিতে আমার ভাইয়ের সাথে এমন অবৈধ সম্পর্ক গড়তে তোমার বিবেকে বাঁধলো না? ছি সেজুতি, ছি। সুফিয়া বেগম, কি বলছিস এসব বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। এদিকে শফিকের বাবা আনোয়ার গাজী শফিকের রুমে আসলেন। ঘরের দরজার বাহির থেকে আমজাদ সাহেব ও সেলিনা বেগম দাঁড়িয়ে লক্ষ্য করছেন। মনিরা ও টুম্পা ভয়ে হাত ধুয়ে সিটি রুমে বসে শুনছে। শফিক সাহেব, তুমি জানো না মা, তোমার গুণধর পুত্র আর এই দুশ্চরিত্রা নারী দিনের পর দিন তোমাদের অগোছালে কতই না কুকর্ম ও নোংরামি করেছে। জানি না তাদের এই কুকর্ম কতদিন থেকে চলছে। সুফিয়া বেগম, শফিক, আস্তে কথা বল বাবা, ঘরে লোক আছে। আনোয়ার গাজী, শফিক, তুই জানলি কি করে বাবা বৌমার সাথে জয়ের এমন সম্পর্ক? শফিক তার মোবাইলটি বের করে তার বাবার হাতে দিয়ে বলল, দেখো তোমাদের আদরের সুপুত্র ও গুণধর বউয়ের গুণকীর্তন। ভিডিওটি দেখে সুফিয়া বেগম ইতিমধ্যেই অজ্ঞান হয়ে গেলেন। আনোয়ার সাহেব স্ত্রীকে ধরে নিয়ে সিটি রুমে বসালেন। সাথে আমজাদ সাহেবও ছিলেন। সেজুতি ভাবিকে রাবিয়া ও পারুল ভানু কিচেনের দিকে নিয়ে দরজা লক করে বসে থাকলো। জয় ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এদিকে সেলিনা বেগম ও মনিরা মিলে সুফিয়া বেগমের মাথায় পানি ঢালছেন। বিকাল তখন 3টা। সুফিয়া বেগম এখন অনেকটা সুস্থ হয়েছেন। তিনি আমজাদকে লক্ষ্য করে বললেন, ভাই, তুই আমায় ক্ষমা করে দিস, আমি জানতাম না এইসব ঘটনা। তোর মেয়েকে আর দাবি করে আটকাবো না, ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দিস। আমজাদ সাহেব, না বাবু, আমার তোমার উপরে কোনো রাগ অভিমান নেই। সুফিয়া বেগম, আমজাদ ভাই, আমার আজ রাতে তুই এখানেই থেকে যা।
জয়ের উপর শফিক ও তার বাবা খুব রেগে আছেন। যে কোনো সময়ে কোনো অঘটন ঘটে যেতে পারে। তোর কথা শফিক শোনে আর মান্যও করে। তুই থেকে ভাই এটার একটা সমাধান দিয়ে যা। এইদিকে শফিক কয়েকবার এসে বলে গেছে সে যদি পরিবারকে ডাকার জন্য সে পঞ্চায়েত বসাতে চাচ্ছে। ভাই আমি কিছুই বুঝতে পারছি না কি করব এখন। আমজাদ সাহেব, বহু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সে যদি আজ সারাদিন থেকে সুফিয়া বেগমের রুমে গুপটি মেরে বসে আছে। এইদিকে শফিক প্রচণ্ড রেগে নিজের রুমে একটার পর একটা সিগারেট ধরাচ্ছে। বিদ্রোহ সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আনোয়ার গাজী, আমজাদ সাহেব, সুফিয়া বেগম ও সেলিনা বেগম সিটি রুমে গভীর দুশ্চিন্তায় গম্ভীর হয়ে বসে আছেন। সন্ধ্যা 7টার দিকে মনিরা সুফিয়া বেগমের রুমে গেল। সে লক্ষ্য করল সেজুতি ভাবি প্রচণ্ড কান্নায় ভেঙে আছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এবার মনিরা সেজুতির পাশে গিয়ে বসল। কি বলবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ নীরবতার পর সেজুতি মনিরাকে লক্ষ্য করে বলল, মনিরা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মনিরা, হ্যাঁ ভাবি বলো, কি বলবেন? সেজুতি ভাবি মনিরাকে বলতে শুরু করলেন, জয় আমাকে বিয়ের কয়েক মাস পর থেকেই আমার সাথে নোংরামি করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি অনেকবার তাকে শাসালাম ও সাবধান করলাম। তারপরে সে আমার কথা শুনতে চাইল না। একদিন আমি আমার রুমে ড্রেসিং টেবিলে বসে আছি। হঠাৎ জয় এসে আমায় জড়িয়ে ধরে, অসভ্যতা করতে শুরু করে। আমি তাকে একটা পর্যায়ে ফেরাতে ফেরাতে ক্লান্ত হয়ে তার প্রলোভনে সাড়া দিলাম। কিন্তু সে প্রথম দিকটা ভিডিও না করে শেষের দিকটা ভিডিও করে আমার সাথে ব্ল্যাকমেল করতে শুরু করলো। দিনের পর দিন সে ব্ল্যাকমেল করে আমাকে তার সাথে নোংরামি করতে বাধ্য করেছে। এই বলে মহিলাটি আরও কান্নায় ভেঙে পড়লেন। মনিরা সেজুতি ভাবির কথাগুলো শুনে অবাক বিস্মিত হয়ে রইল আর মনে মনে বলল, জয় এতটা নীচ আর খারাপ চরিত্রের ছি। পরবর্তীতে মনিরা বিষয়টা সাথে সাথে তার মা সেলিনা বেগমকেও জানালো। সেজুতিকে পুনরায় জিজ্ঞাসা করে আমজাদ সাহেবকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে বললেন। কাজের লোক করিম ও আমজাদ সাহেব অনেক খোঁজাখুঁজির পর জয়কে আজ রাতের ভিতরেই বাড়িতে উপস্থিত করানো হলো। এইদিকে উপস্থিত বাড়ির সকলের সামনে জয়ের বাবা আনোয়ার গাজী জয়কে প্রশ্ন করলেন, সেজুতিকে সে কি বাধ্য ব্ল্যাকমেল করেছে এইসব কাজ করতে? কিছুক্ষণ জয় নীরবে দাঁড়িয়ে রইল, কিন্তু আনোয়ার গাজী জয়ের এমন নীরবতায় উচ্চ স্বরে চিৎকার। এবার জয় তার বাবার পায়ে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আনোয়ার গাজী সব কিছু বুঝতে পারলেন। তিনি তখন প্রচণ্ড রেগে গিয়ে উত্তেজিত হয়ে জয়ের গালে ঠাস করে কয়েকটা চড় বসালেন আর বলতে লাগলেন, তোর মতো কুলাঙ্গার ছেলের বাবা, এটা ভাবতেই আমার অবাক লাগছে। এই বলে তিনি জয়কে বেদুরূপ 2 হাত দিয়ে চড় মারতে থাকলেন। পাশে থাকা আমজাদ সাহেব তিনি আনোয়ার গাজীকে ফিরালেন। আনোয়ার সাহেব চিৎকার করে বললেন, আজকের পর থেকে তোর এই মুখ আমায় দেখাবি না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। আনোয়ার গাজীর এমন কঠোর সিদ্ধান্তে জয়ের মা অতিশয় কষ্ট পেয়ে তৎক্ষণাৎ চিৎকার করে উঠলেন। তাহার আদরের ছোট ছেলেকে এইভাবে চোখের সামনে ত্যায্য পুত্র দেখা তিনি সহ্য করতে পারলেন না, তাই কান্নায় ভেঙে পড়লেন। ইতিমধ্যে আনোয়ার গাজী জয়কে চড় মারতে মারতে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমজাদ ও সুফিয়া বেগম চিৎকার করে বলেও ফেরাতে পারলেন না। আমজাদ তার দুলাভাই আনোয়ার গাজীকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আনোয়ার গাজী তাহার কথা থেকে বিন্দু মাত্র নড়চড় হলেন না। এইদিকে সুফিয়া বেগম সোফায় টাসকি খেয়ে নিশ্চুপ বসে রইলেন। শফিক সাহেব কোনো কথা না বলে রুমেতে চলে আসলেন। কয়েক বছর পর আজ মনিরা তার স্বামী রোহান সিদ্দিককে নিয়ে রাঙামাটি বেড়াতে যাবে। অনেক দিন পর রোহান সিদ্দিক সরকারি ছুটি পেয়েছেন, তাই তিনি তার স্ত্রী মনিরাকে নিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন। রোহান সিদ্দিক সরকারি আইনি বিভাগের জুনিয়র ম্যাজিস্ট্রেট। রোহান সিদ্দিক তাহার প্রাইভেট গাড়িতে বসে তার স্ত্রী মনিরাকে উদ্দেশ্য করে বলছেন, পাহাড়ের কোলে হ্রদের স্বচ্ছ জলরাশি, ঝর্ণার কলতান, আবার পাহাড়ের চূড়ায় যেন মেঘের খেলা, সব মিলিয়ে কেমন লাগে, হারিয়ে যেতে ইচ্ছে করে না? ওহ, দারুণ এক প্রশান্তি মেলে এখানে। বলছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রাম জেলা রাঙামাটির কথা। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এই জেলা শহর আর আশেপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। ছুটি কাটানোর স্থানটি যদি এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হয়, তাহলে ভালো না লেগে উপায় আছে?
মনিরা তার স্বামীর এমন বক্তৃতা শুনে ছোট মেয়ে মিমিকে জড়িয়ে ধরে হাসছে আর বলছে, তুমি ম্যাজিস্ট্রেট না হয়ে পর্যটন ভিজিটর হলে ভালো হতো। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে মনিরা ও তার হাজব্যান্ড একটা লেকের পাশে বসে জলরাশি উপভোগ করছিল। এদিকে রোহান সিদ্দিক সময়টাকে স্মরণীয় করে রাখতে বারংবার ছবিগুলো ক্যামেরায় বন্দি করছিলেন। রোদের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে মনিরার খুব জলতৃষ্ণা পেয়েছে। ইতিমধ্যে হাতে থাকা জলের বোতলেও পানিও শেষ। তাই সে তার স্বামী রোহানকে বলল, ওগো শুনছো, দেখো তো কোথায় জল পাওয়া যায় কি না। রোহান সিদ্দিক মনিরাকে বললেন, এখানে দাঁড়াও, আমি দেখছি। রোহান সিদ্দিক একটু আগ বাড়িয়ে সামনে গেলেন। আশেপাশে চোখ বুলিয়ে দেখলেন কোথাও কোনো দোকানপাট নেই। হঠাৎ দেখলেন একটা লোক ভ্যানে করে ডাব বিক্রি করছে। তিনি লোকটাকে কাছে ডাকলেন। খানিকটা এগিয়ে গিয়ে মনিরাদের কাছে নিয়ে আসলেন। রোহান সিদ্দিক লোকটাকে বললেন, আমাদের 3টি ডাব কেটে দেন। এইদিকে মনিরা রোহানকে ডাব কিনতে দেখে একটু আগ বাড়িয়ে সামনে এলো। চোখ তুলে তাকাতেই ডাব বিক্রেতাকে দেখে মনিরা অবাক বিস্মিত হয়ে চেয়ে রইল। এ তো আমাদের জয় ভাইয়া। এ কী অবস্থা হয়েছে ওনার। শরীরে ভালো জামা নেই, আগের মতো উজ্জ্বলতাও নেই, আর ভ্যানে করে ঘুরে ঘুরে এখানে সেখানে ডাব বিক্রি করছেন। জয়কে এই অবস্থায় দেখে মনিরার চোখে জল যেন নিমিষেই টলমল করে উঠল। এইদিকে জয় আপন মনে নিচের দিকে তাকিয়ে ডাবগুলো কেটে কেটে রোহান সিদ্দিকের হাতে দিচ্ছিল। এবার রোহান সিদ্দিক তাকে ডাবের টাকা পরিশোধ করতেই জয় তার ভ্যান গাড়িটি ঘুরিয়ে চলে যাচ্ছিল। সেই সময় মনিরা জয়কে ডাকলো, জয় ভাইয়া। জয় অবাক হয়ে পেছনের দিকে তাকালো। পেছন ফিরে তাকাতেই চোখের সামনে এভাবে মনিরাকে দেখে জয় অতিশয় বিস্মিত ও স্পন্দিত হয়ে গেল। কিছুক্ষণ জয়ের মুখ থেকে কোনো কথাই বের হলো না। জয় মনিরার দিকে বিড়বিড় করে তাকাচ্ছিল, আর তাকে দেখে বেশ বুঝতে পারছিল মনিরা আজ তার স্বামীকে নিয়ে অনেক সুখে আছে। যদিও একটা সময় সেই মানুষটির সাথে তাহার বিয়ে হবার কথা ছিল, কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত। জয় তার মনের গহীনে থাকা জ্বলন্ত আগুনে বারবার অনুশোচনার দাহনে এবার নিজেকে পোড়ালো। এবার মনিরা জয়কে লক্ষ্য করে বলল, জয় ভাইয়া, তোমার এমন অবস্থা কেন? আর এখানে কোথায় থাকো? তুমি সেই যে বাড়ি থেকে গেলে, বিগত 8 বছর কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নেই। জয়, এই তো আছি, বেশ আছি। ছন্ন ছাড়া, ঘর বাড়িবিহীন, লোকের যেভাবে দিন যায় সেভাবেই যাচ্ছে দিন। মনিরা, এ কী হাল হয়েছে তোমার, দেখে চেনাও যায় না। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব আমার অদৃষ্টের লিখন। মনিরা তার স্বামীকে ফিসফিস করে বলল, তোমাকে আমার এক ভাইয়ের কথা যে বলেছিলাম, ইনি সে। রোহান সিদ্দিক জয়ের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? তোমার সম্পর্কে আমি মনিরার মুখে সব কিছুই শুনেছি। খুব খারাপ লাগছে আজ আপনাকে এইভাবে দেখে। চলুন আজ আমাদের সাথে দুপুরে খাবার খাবেন। জয়, না থাক ভাইয়া। মনিরা, তুমি এখানে কোথায় থাকো জয় ভাইয়া? জয়, এই পাশে কোর্ট পয়েন্টের মোড়ে একটা ভাড়াটিয়া বাসায় এক রুম নিয়ে থাকি। মনিরা, একা? জয় একটু হেসে বলল, আমার 2 বছরের এক ছেলে আছে। মনিরা রোহান সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, চলো না আমরা তাদের এখানে যাই। মনিরা, রোহান সিদ্দিক জয়ের বাসার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে জয় মনিরাকে জিজ্ঞেস করলো, বাবা মা কেমন আছেন? মনিরা কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। জয় পুনরায় জিজ্ঞাসা করলো, মনিরা, কিছু বলছো না কেন? অনেকক্ষণ নীরবতার পর মনিরা বলল, তুমি চলে যাওয়ার পর থেকে ফুপি প্রায় দিন তোমার কথা ভেবে কাঁদতেন। আমরা যখনই ফুপিদের বাসায় যেতাম দেখতাম ফুপি অঝরে চোখের জল ফেলতেন। তোমার কথা ভেবে ভেবে বিগত 2 বছর আগেই হঠাৎ রাতে ঘুমানোর পর মাঝরাতে ফুপি স্ট্রোক করেন। জয় এবার প্রচণ্ড ব্যাকুল হয়ে বললেন, মায়ের কি হয়েছে বলো মনিরা, কি হলো বলছো না কেন? মনিরা, হাসপাতালে নেওয়ার পথে ফুপি রাস্তায় মারা যান। জয় এবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। রোহান সিদ্দিক তার কাঁধে হাত দিয়ে বারবারও সান্ত্বনা দিতে লাগলেন। জয়, বাবা কেমন আছেন? মনিরা, ফুফা আছেন কোনো রকম। শরীরে নানান রোগ ব্যাধিতে দিন যাচ্ছে ওনার, তবে আগের মতো হাঁটতে পারেন না, বাসায় সবসময় থাকেন। জয় এবার অনেকটা সংকোচ বোধ করছিল যে সে যদি ভাবির কথা জিজ্ঞেস করবে কি না, কিন্তু তার ব্যাকুল হৃদয়ে ছটপটানিতে একটা পর্যায়ে জয় মনিরাকে জিজ্ঞেস করল, ভাইয়া কেমন আছেন? মনিরা, শফিক ভাইও সেজুতি ভাবির সংসার জীবনে এখন তেমন একটা ভালো যাচ্ছে না। তারা হয়তো সংসার জীবনে আগের মতো সুখী নন। শুনেছি শফিক ভাই প্রায় সময় সেজুতি ভাবির উপরে অত্যাচার করেন।
মহিলাটি নীরবে তা সহ্য করে শফিক ভাইয়ের সাথে সংসারটা কোনো রকমে চালিয়ে যাচ্ছেন। জয় এবার প্রচণ্ড কষ্ট আর আর্তনাদ বুকে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলল, আর তার চোখ থেকে জলগুলো অঝরে গড়িয়ে পড়তে লাগলো। জয় এবার চোখ বন্ধ করে নিজেকে ধিক্কার দিল বারবারই, আর উপরের দিকে চেয়ে চেয়ে বলতে লাগলো, বিধি যেন আমার মতো জীবন আর কারো না হয়।